উচিত নিজেদেরকে রেস্ট্রেইন করা, তাহলে এনভায়রনমেন্টের ডিটেরিওরেট অশেষ ধন্যবাদ আপনাকে। আমি রুমিন ফারহানের কাছে আসতে চাই। রুমিন, আমরা শুনলাম যে এই যে ক্রেডিট দাবি করা, গণঅভ্যুত্থানে কার কি অবদান ছিল, সেই ক্রেডিটের যে রাজনীতি, সেই জায়গা থেকে দূরত্ব সৃষ্টি হয়েছে, কিন্তু এটা তো আমরা গণঅভ্যুত্থানের ঠিক ইমিডিয়েট গণঅভ্যুত্থানের পরপরই শুরু হয়েছে, দেখে আসছি 9 মাস ধরে এই বিষয়টি ঘটছে। ইলেকশন নিয়ে বিএনপি নির্বাচনের তারিখ চাইছে, সেটাও গত কয়েক মাস ধরে আমরা শুনে আসছি, এবং সংস্কার বনাম নির্বাচন এরকম একটি আলাপও জারি আছে। কিন্তু এই যে পদত্যাগের ব্যাপারটা, প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন, সেটা হঠাৎ করেই ঘটলো, এটা মানে ব্যাপারটা আসলো, এটা কি আসলে শুধুমাত্র এই দূরত্ব সৃষ্টি হয়েছে নির্বাচনকে কেন্দ্র করে, বা অন্যরা ক্রেডিটের দাবি করছে সেগুলোর জন্যই হলো, নাকি সেনা প্রধানের বক্তব্যের প্রেক্ষিতে এই পরিস্থিতি সৃষ্টি হলো? আপনি কিভাবে দেখছেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। গণ অভ্যুত্থানের 9 মাস পরে দাঁড়িয়ে একটা বিষয় স্পষ্ট দেখা যাচ্ছে, সরকারের সঙ্গে একটি নির্দিষ্ট দল বাদ দিয়ে বাকি সকল রাজনৈতিক দল, বাংলাদেশ আর্মি এবং অন্যান্য যেই প্রতিষ্ঠানগুলো আছে, সবার সাথে সরকারের একটি চমৎকার দূরত্ব তৈরি হয়েছে। এবং এই দূরত্ব, চমৎকার দূরত্ব, হ্যাঁ চমৎকার দূরত্ব, মানে এত ক্লিয়ার, এত ভিজিবল, এত ভিভিড দূরত্ব অতীতে আমরা অন্য কোনো সরকারের সঙ্গে, হ্যাঁ সরকারের সঙ্গে পাল্টাপাল্টি আমাদের লড়াই হয়েছে, হয়েছে, কিন্তু এত দূরত্ব, সরকার নিজেকে এত বেশি দূরে নিয়ে গেছে রাজনৈতিক দলগুলো থেকে এবং রাজনীতি থেকে, দ্যাট ইজ ভেরি আনফর্চুনেট। আপনি দেখুন, এই যে পদত্যাগের কথাটা উঠলো, আপনি আমাকে একটু সময় দিন, আমাকে এটা মানে গুছিয়ে বলতে আমার একটু সময় লাগবে। পদত্যাগের কথাটা যে উঠলো, এটা উনি কাকে ডেকে বললেন? উনি এটা একটি ছোট রাজনৈতিক দল, যে দলটি এখনো নিবন্ধিত হয়নি, যেই দলটি নিজেকে গণ অভ্যুত্থানের প্রধান শক্তি হিসেবে দাবি করে, সেই দলের প্রধান নাহিদ ইসলামকে ডেকে বলল। অথবা তিনি বলেছেন কিনা জানি না, নাহিদ ইসলাম এটি বাইরে এসে তেমনটি বললেন। এই ধরনের অফিসিয়াল মিটিংয়ে রাষ্ট্রের টপ কিংবা 3 বাহিনীর টপ তারা যখন কোনো কথা কোনো মিটিংয়ে বলেন, সেই মিটিংয়ের কতটুকু কথা বাইরে যাবে, কতটুকু যাবে না, কতটুকু গণমাধ্যমে আসবে, কতটুকু আসবে না, সেটাই ঘরের ভেতর যারা থাকেন তারাই সিদ্ধান্ত নেন। অর্থাৎ প্রধান উপদেষ্টা চেয়েছেন তার এই রিজাইন করে ফেলা বা পদত্যাগ করে ফেলার বিষয়টি যাতে দেশের মানুষ জানতে পারে, এবং তিনি নাহিদকে বেছে নিয়েছেন সেই খবরটি জানানোর জন্য। গণমাধ্যমে আমরা দেখলাম, যেদিন নাহিদ এই কথাটি বাইরে এসে বললেন, সেদিনই বিএনপি 4 দফা প্রধান উপদেষ্টার কাছে সময় চেয়েছে, সময় পায়নি। জামায়াতে ইসলাম সময় চেয়েছে, জামায়াতে ইসলামকেও দেখা দেয়া হয়নি, কথাও বলা হয়নি, কিন্তু বলা হলো এনসিপির সঙ্গে। সো এই যে দূরত্বের প্রশ্নটা বারবার আসছে না, দূরত্বের একটা এক্সাম্পল আমি এখানে আপনাকে দিলাম। এখন প্রশ্ন আসতে পারে, উনি কেন রিজাইন করতে চাইলেন? কোনো পলিটিক্যাল পার্টি তো ওনার রেজিগনেশন চায়নি, যেটা শিশির মনির বলছিলেন যে কোনো দল তো রেজিগনেশন চায় না। হ্যাঁ অ্যাবসলিউটলি কোনো দল চায়নি। উনি কেন বললেন? এর কয়েকটা কারণ হতে পারে। এক হতে পারে, উনি ওনার অসাধারণ ব্যর্থতা অনুভব করতে পেরেছেন। উনি যে গত 9 মাসে কোনো একটা ক্ষেত্রে সফল হয়েছেন বা কোনো একটা ক্ষেত্রে ইতিবাচক কিছু ঘটেছে এমনটি দেখাতে পারবেন, এমন একটি কার্ডও ওনার হাতে নাই। একমাত্র অর্থনীতি উনি কিছুটা গর্ব করেন। আজকে ডয়েশে ভ্যালের রিপোর্ট দেখছিলাম, রমজানে দ্রব্যমূল্য আগের চেয়ে কন্ট্রোল ছিল, সেটাও দাবি করে সরকার। আমি খুবই বিনয়ের সাথে বলি, দ্রব্যমূল্য 1 মাস একটু কন্ট্রোল ছিল, ওটা অর্থনীতির ওভারঅল চিত্রটাকে দেখায় না। হ্যাঁ, শুধু রিজার্ভ বেড়েছে, প্রবাসী আয় রেমিটেন্স সেটা বেড়েছে। এর বাইরে বলা হচ্ছে গত 9 মাসে মূলধনী যন্ত্রপাতি, যেটা দিয়ে আপনি আসলে আমদানি রপ্তানি কতটুকু হচ্ছে, দেশের আভ্যন্তরীণ বিনিয়োগ কতটুকু হচ্ছে, সেটা যাচাই করবেন, কমে গেছে 29% গত বছরের এই সময়ের তুলনায়। এর বাইরে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট কমেছে 26%। অথচ ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট নিয়ে আমরা আশিক চৌধুরীকে নিয়ে অনেক মানে মাতামাতি দেখেছি। সো আমাদের দুঃখটা লাগে কোথায়, কাজ হয়নি কিছুই, মাতামাতি হয়েছে অনেক বেশি। এই ফাঁপা আওয়াজ বা এই ফাঁপা বেলুনগুলো কিন্তু মানুষ বুঝতে পারে। আর প্রধান উপদেষ্টা যেহেতু অত্যন্ত বুদ্ধিমান, তিনি ডেফিনেটলি খুব ভালো বুঝেছেন। হ্যাঁ, ওনার ব্যক্তিগত কিছু লাভ হয়েছে। ফর এক্সাম্পল, ওনার মামলাগুলো উঠে গেছে, উনি
কয়েকশো কোটি টাকা বোধহয় নাকি 66 কোটি টাকা ওনার কর মওকুফ হয়ে গেছে। উনি গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে তৈরি করতে পেরেছেন, গ্রামীণ ব্যাংকে সরকারের শেয়ার 25% থেকে 10%-এ নামিয়ে আনতে পেরেছেন। আমি জানি আপনাকে দেখলে মনে হচ্ছে আপনি একটু অস্বস্তি বোধ করছেন। এই অস্বস্তি প্রধান উপদেষ্টারও সম্ভবত হয়েছে যে এত নেগেটিভ এত নেগেটিভ এত নেগেটিভ। সো ওনার সেই অস্বস্তি থেকে উনি রিজাইন করতে পারেন। এক, দুই, হতে পারেন 84 বছরে তো আসলে আল্লাহ তাআলা যাদের দীর্ঘ হায়াত দেন, ওর কোরআনেই বলা আছে তাদেরকে উনি আবার সেই পুরনো শৈশবের মতন ইয়ে করে ফেলেন। ওনার শিশুতোষ আবেগও ওখানে কাজ করতে পারে। তবে যেই ব্যক্তির শিশুতোষ আবেগ কাজ করে এত বেশি, সেই ব্যক্তিকে এত উপরের জায়গায় বসাটা একটা রাষ্ট্রের জন্য খুব নিরাপদ কিনা, এই প্রশ্ন তো আমি একটা নাগরিক হিসেবে এখানে করতে একটি পারি। বিষয় আমি রুমিন আনতেই চাই, সেটা হচ্ছে যে পরিস্থিতিতে দিদি দায়িত্ব গ্রহণ করেছে সেটাকে আমরা কতটুকু কনসিডার করছি। সার্টেনলি আমরা সেটাকে কনসিডার করছি এবং সেই জায়গাটাতে আমি সেই জায়গাটাতে আসবো যে কোন পরিস্থিতিতে তিনি নিয়েছেন। লাস্ট যেটা হতে পারে সেটা হচ্ছে উনি ওনার নানাভাবে জনপ্রিয়তা যাচাইয়ের চেষ্টা করেন। যেমন কিছুদিন আগে একটা ক্যাম্পেইন শুরু হলো, 5 বছর দেখতে চাই, যতদিন বেঁচে আছে ততদিন দেখতে চাই। ঈদের নামাজের পরে হুমড়ি খেয়ে মানুষজন ফটো তুললো, সেটার ওনার প্রেস সচিব চারদিকে ছড়ালেন। ওনার উপদেষ্টার আমি দীর্ঘ বলবো না, নামগুলো শুধু বলি, ধর্ম উপদেষ্টা, নারী উপদেষ্টা, ফরিদা ইয়াসমিন, উনি কি নারী উপদেষ্টাই তো বোধহয়, ফরিদা আক্তার, মৎস্য, আচ্ছা উনি, তারপরে আপনার স্বরাষ্ট্র, তারপরে আপনার মানে এরা মানে একজনের পর একজন উপদেষ্টারা দাবি করলেন যে মানুষ তাদেরকে দেখতে চায়। সো এই ক্যাম্পেইনটার পরপরই উনি বললেন যে ঠিক আছে, ওইটা তো মোটামুটি খুব একটা ভালো ফল পাচ্ছি না, আচ্ছা এখন দেখি নেমে যাওয়ার কথা বললে মানুষ কেমন করে। সেটাও খুব একটা হালে পানি পায়নি, মানে এটাও খুব দুঃখজনক। দেখলাম বড় বড় দলগুলো বলছে যে চেয়ার তো খালি থাকে না, ওনাকে আমরা কেউ যেতে বলিনি, উনি যেতে চাইলে যাবেন, আরেকজন কেউ আসবে ওনার জায়গায়। মানে বিএনপি এই কথাটি বলেছে, তাই না? সো উনি আসলে এইটা দিয়ে যদি জনপ্রিয়তা উনি যাচাই করতে চান বা উনি যদি ভাবেন যে সকলেই দৌড়ে যাবে, ব্যাপারটি আসলে তেমন ঘটেনি। আপনি মনে করছেন যে অন্য কোনো কারণ নেই, ভ্যালিড কোনো রিজন নেই, এটা আসলে জনপ্রিয়তা যাচাইয়ের জন্যই তিনি বলছেন? আমি অনেকগুলো বাকি আগের দুটো বললাম যে ওনার ব্যর্থতা, ওনার আবেগ অথবা ওনার জনপ্রিয়তা যাচাই, যে কোনো তিনটার একটি। আর উনি যেই পরিস্থিতিতে রাষ্ট্র দায়িত্ব নিয়েছেন, এটা কোনো অভূতপূর্ব পরিস্থিতি না। মানে বাংলাদেশের জন্য অভূতপূর্ব হতে পারে, কিন্তু বিশ্বে এরকম বহু নজির আছে। হ্যাঁ, এবং দেখা যায় যে এই পরবর্তীতে যে সরকারটি আসে, তারা যদি স্থিতিশীলতা আনতে ব্যর্থ হয়, যেটি ডক্টর ইউনূস সরকার ভীষণভাবে ব্যর্থ হচ্ছে, তখন কি হয়? আজকে প্রথম আলোতে একটা লেখা আসছিল, আমি লেখাটা সেভ করে রেখেছি, যে ক্ষমতাচ্যুত স্বৈরাচারের ফিরে আসার আশঙ্কা কতটা। বলা হচ্ছে 1970 থেকে 2024 এই 54 বছরে 91 জন স্বৈর শাসকের পতন হয়েছে, তার মধ্যে 19% আবার ফিরে আসতে পেরেছে। দুতার্তের ফ্যামিলি ফিরে এসছে, ও মার্কোসের ফ্যামিলি এসছে, সো আবার রাজাপাকসে আমাদের শ্রীলঙ্কার পাশে ফিরে এসছে। কেন ফিরে আসে তার প্রথম রিজনিংটাই দেওয়া হয়েছে, যদি পরবর্তী সরকার স্থিতিশীলতা আনতে ব্যর্থ হয়, যদি একটা বেটার লিডারশিপ দিতে ব্যর্থ হয়, যদি আমরা একটা বিকল্প ভালো শাসন ব্যবস্থা দিতে না পারি, তখন পতিত স্বৈরাচাররা ফিরে আসে। এ কারণেই কিন্তু বড় দলগুলো বারবার এই আশঙ্কা প্রকাশ করছে যে আপনার ব্যর্থতা কেবলমাত্র আপনাকে ডোবাবে না, পুরো দেশকে ডোবাবে এবং স্বৈরাচারকে ফিরে আনতে সাহায্য করবে। আসবাবর আপনার কাছে জুনায়েদ কি আপনারও কি তাই মনে হয় যে আসলে ব্যর্থতা থেকে বা জনপ্রিয়তা যাচাই থেকে এই পদত্যাগ প্রসঙ্গটা এলো? দেখুন, এই বিষয়টা অবশ্য আমি খুব নিশ্চিত করে বলতে পারি, উনি পদত্যাগ যে করবেন কে বলেছে এটা? উনি পদত্যাগ করতে চেয়েছিলেন এবং খসড়াও প্রস্তুত করতে বলেছে, এটা তো বিভিন্ন নিউজপেপারও এসছে। কোথায়? কয়েকটা নিউজপেপার এসছে পদত্যাগ নিয়ে, পদত্যাগের চিন্তা, এরকম একটা জিনিস এসছে প্রথম আলোতে একটা হেডলাইন, যে কিন্তু আসলে ঠিক প্রধান উপদেষ্টার অফিসিয়াল কেউ এই বিষয়ে বলেননি যে তিনি পদত্যাগ নিয়ে ভাবছেন। ফলে এটা অফিসিয়াল নিউজ হিসেবে নিতে পারছি না আমি ঠিক। এখন গুঞ্জন থেকে বলা যেতে পারে যে কেন ওনার পদত্যাগ চিন্তা আসলো, কিংবা উনি কোন মানসিক অবস্থায় পৌঁছে না, পদত্যাগ প্রসঙ্গ না এলে তো আমরা যেমন পরিকল্পনা উপদেষ্টা নিজে বলেছেন এখানে যে না, তিনি পদত্যাগ, পরিকল্পনা উপদেষ্টা বলেছেন, বক্তব্য দিয়েছেন যে তিনি পদত্যাগ করছেন না, তিনি আমাদের সাথেই আছেন। এটা হতে পারে যে এরকম একটা গুঞ্জন যেহেতু ছড়িয়ে পড়েছে, সেটার উনি একটা ক্লারিফিকেশন দিলেন, নিশ্চিত করলেন যে না, উনি পদত্যাগ করছেন না।
আমাদের বিবেচনায় হচ্ছে যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের প্রশ্নটা এখন মানে এটা অবান্তর, আগেও ছিল, এখনও এবং ভবিষ্যতেও। হ্যাঁ, পদত্যাগ যদি উনি করতে চান সেটা তো অফিসিয়ালি তিনি যখন করবেন কিংবা আমরা নানানভাবে জানবো, কিন্তু যে জিনিসটা ঠিক একটা ধরে নিয়ে আলোচনা, সেই জায়গাটা আমার মনে হচ্ছে, যেহেতু আমরা অথেন্টিক সোর্স কেউ স্বীকার করেনি। কেন নাহিদ ইসলামের কথা যেটা নাহিদ ইসলাম তো একটা পলিটিক্যাল তিনি পার্টি। বলেছেন, নাহিদ ইসলামের বক্তব্য থেকে একটা রাজনৈতিক দলের একজন দেখা করতে গিয়ে তার পারসেপশন দিয়ে আমি একটা ধারণা করব যে এইরকম একটা পদত্যাগের চিন্তা হচ্ছে। হ্যাঁ, এখন হতে পারে যে কতগুলো সিমটমে আপনি বলতে পারেন যে কোনো একজন বিশেষ সহকারী পোস্ট দিয়েছিলেন, তিনি পদত্যাগ করছেন না, তখন আবার সেই পোস্ট নাকি খবর আসলো যে পোস্ট উইথড্র করতে বলা হয়েছে। মানে পুরো ব্যাপারটার মধ্যেই যেটা যে একটা রাষ্ট্র এবং আমরা যে একটা রাষ্ট্র পরিচালনার জায়গায় আছি, দায়িত্বে তারা আছেন, সেইটার চাইতে অনেক বেশি আমরা মনে হচ্ছে যে একটা আমরা আসলে ঠিক অনেকের মান অভিমান বলতে পারেন, কিংবা অনেকের একটা খুব অ্যাংরি, মানে খুব বিক্ষুব্ধ অবস্থা সেটা তৈরি হয়েছে, সেই পরিস্থিতিটা ট্যাকেল দেওয়া হচ্ছে। এখন এটা কেন যদি বিক্ষুব্ধ অবস্থা তৈরি হয় সরকারের মধ্যে, তাতে আমি আগেই বলেছি যে সরকারের অন্য পক্ষগুলোকে, রাজনৈতিক দল, কিছুটা শিক্ষার্থীদের একটা অংশ, আবার রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান, সব মিলিয়ে তাদের সাথে সরকারের নানা ধরনের দূরত্ব, বোঝাপড়ার সংকট এগুলো তৈরি হয়েছে। আবার প্রত্যেকেরই সরকারের সাথেও দূরত্ব এবং বোঝাপড়ার সংকট তৈরি হয়েছে। এইটাকে কাটিয়ে তোলার যে একটা উদ্যোগ, সেই উদ্যোগের ক্ষেত্রেও খুব আমরা মানে একটা যে সরকারের সবসময় একটা উদ্যোগী ভূমিকা থাকার কথা, সেইটা না দেখে আমরা বরং এটা দেখতে পাচ্ছি যে হ্যাঁ ঠিক আছে, অবশেষে তারা একটা বৈঠক করছেন বিভিন্ন পক্ষের সাথে, কিন্তু বৈঠকগুলোর চাইতে মানে এই ধরনের বৈঠকগুলো আসলে সফল হয় কখন, যখন আপনি এনাফ গ্রাউন্ড ওয়ার্কটা করেন। কেননা আপনি তো কতগুলো, আমি আগের আলোচনায় এটা বলেছি যে কতগুলো পারসেপশন জাত দূরত্ব সৃষ্টি হচ্ছে। আপনি যদি সেই জায়গায় দূরত্ব কমিয়ে আনার চেষ্টা না করেন, গ্রাউন্ড ওয়ার্ক না করেন, আনুষ্ঠানিক বৈঠক করলেন, তাতে কি সমস্যার সমাধান হয়ে যাবে? আমার ধারণা যে খুব বেশি হবে না। তাহলে সেই জায়গাটা থেকে সেটা করার জন্য যে যারা এই জায়গাতে মানে সহযোগিতা করতে পারে অথবা করতে আগ্রহী, তাদের সাথে যে আলাপ আলোচনা, সেইটার উদ্যোগ আমি খুব বেশি দেখি নাই। বরং এরকমটা হয়েছে যে যোগাযোগ করলেও খুব রেসপন্স পাওয়া যায়নি। তো এইরকম একটা জায়গা তৈরি হয়েছে। তার মানে আপনার রেসপন্সটাও পছন্দের উপর নির্ভরশীল, মানে আপনি কাকে পছন্দ করেন সেখানে আপনি রেসপন্স করছেন, আর যাকে পছন্দ করেন না তাকে রেসপন্স করছেন না। এই যে পক্ষপাত, এইটা সরকারের একটা ক্রমাগত মানে একটা দিকে তিনি ঝুঁকে পড়ছে, হেলে পড়ছে, এই জায়গাটা তৈরি করছে। সেটার ফলে এটা আরও বেশি মানে দূরত্বে সাহায্য করছে। সেই জায়গা থেকে বলছি যে উপদেষ্টারা সমাধানের পথের জায়গাতে হতে পারে আনুষ্ঠানিক আলোচনা থেকে যদি কোনো পথ বেরিয়ে আসে। কিন্তু আপনি জানেন যে জাতীয় অর্থনৈতিক পরিষদের একটি মিটিং হয়েছে, উপদেষ্টা পরিষদের মিটিংয়ের পরে একটা অনির্ধারিত বৈঠক হয়েছে। এরপর তারা কিন্তু বলেছেন যে ঐক্য প্রয়োজন, এবং সেখানে আমি একটু কোট করি, দেশকে স্থিতিশীল রাখতে নির্বাচন, বিচার ও সংস্কার কাজ এগিয়ে নিতে এবং চিরতরে এদেশে স্বৈরাচারের আগমন প্রতিহত করতে বৃহত্তর ঐক্য প্রয়োজন বলে মনে করে উপদেষ্টা পরিষদ। ঐক্যের যে প্রয়োজন সেটা তো উপদেষ্টা পরিষদও ফিল করছে, তাহলে কেন এই ঐক্যে বাধা থাকবে? তারপরের লাইনটা পড়েন। হ্যাঁ, এ বিষয়ে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর বক্তব্য শুনবে এবং সরকারের অবস্থান স্পষ্ট করবে। তারও পরের লাইন আছে, আচ্ছা, যদি কোনো ব্যবস্থা দেখা যায় তারা জনগণকে সাথে নিয়ে তাদের সিদ্ধান্ত জানাবে। হ্যাঁ, একদম শেষে এটা জানিয়েছে যে এই যে সরকার জনগণকে আলাদা করে অ্যাড্রেস করছেন, মানে তাহলে রাজনৈতিক দল এবং জনগণ তারা একটা আলাদা মানে জায়গা। এই আমি এখন পর্যন্ত পুরো এই জিনিসটা, এই বাক্যবন্ধের মানে সরকারের দিক থেকে, যে সরকারটি রাজনৈতিক দলগুলোর সমর্থনে এই গঠিত হয়েছে, সেইটার এই বাক্যবন্ধের অর্থ আমি এখনো বুঝিনি। এই জায়গাটা আমাদের একটু বোঝা খুব দরকার। শত বাধার মাঝেও গোষ্ঠীর স্বার্থকে উপেক্ষা করে অন্তর্বর্তী সরকার তার উপর অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছে। যদি পরাজিত শক্তি ইন্ধন এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের উপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয়, তবে সরকার সকল কারণ জনসম্মুখে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে, যেটা আপনি বলছিলেন। কিন্তু আমি যে বিষয়টা তারপর একটা লাইন আছে, আপনি যেটা আপনি পড়ছেন তো সিলেক্টিভলি, আমি যে লাইনটা আমি বলেছি সেটা হচ্ছে শেষ লাইনটা পড়েন,
জনগণকে নিয়ে তারা হ্যাঁ, সিদ্ধান্ত নেবেন। আমাকে তাহলে পুরোটাই পড়তে হবে। অন্তর্বর্তীকালীন সরকার জুলাই অভ্যুত্থানে জনপ্রত্যাশাকে ধারণ করে কিন্তু সরকারের সক্রিয়তা, সংস্কার উদ্যোগ, বিচার প্রক্রিয়া, সুষ্ঠু নির্বাচন ও স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এমন কর্মকাণ্ড অর্পিত দায়িত্ব পালন করাকে অসম্ভব করে তুললে সরকার জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে। তাহলে সরকার জনগণকে সঙ্গে নিয়ে সিদ্ধান্ত করবে, মানে জনগণ কথাটার মধ্যে দিয়ে কি বোঝানো হচ্ছে? যে স্টেক হোল্ডাররা আছে তাদের মানে সরকার কিন্তু এখনো অ্যাড্রেস করেননি এর মধ্যে। তারা বলতে পারেন যে জনগণের মধ্যে সবাই পড়ে, রাজনৈতিক দলগুলো তো জনগণের প্রতিনিধিত্ব করছে এখানে। এই কথাটার আপনি বিটুইন লাইন্স আছে, এই বিটুইন লাইন্সটা যে দূরত্বের জায়গাটা চলছে সেই দূরত্বেরই প্রকাশ ঘটিয়েছে, এটাই আমি বলতে চাইছি। আমরা তো সকলেই ধরেন বাস্তবতাকে ধারণ করি, সেটার প্রতিফলন আমাদের মধ্যে কাজ করে এবং আমরা সেটা প্রকাশও করি। এটা উপদেষ্টা পরিষদ যে জায়গাটা প্রকাশ করেছেন সেটা বিদ্যমান অবস্থাকে প্রতিফলিত করে আপনি যখন বিটুইন লাইন্স পড়বেন। আমাদের বক্তব্যটার জায়গাটা হচ্ছে যে সরকারের কাজ হচ্ছে তার জনগণ একটা ভেগ টার্ম, জনগণকে আপনি যখন নিবেন তখন তার দুটো পদ্ধতি আছে। একটা হচ্ছে মানে নির্বাচনের পদ্ধতি, যখন আপনি সমস্ত জনগণকে ইনভলভ করতে পারেন, অন্তত প্রাপ্তবয়স্ক যারা ভোটের অধিকার আছে। আরেকটা হচ্ছে আপনি একটা আন্দোলন সংগ্রাম, তার মধ্যে দিয়ে আপনি সমস্ত জনগণকে ঐক্যবদ্ধ করতে পারেন, যেটা অভ্যুত্থানে কিংবা বিপ্লবে নানাভাবে এটা প্রকাশ ঘটে। তো সাধারণভাবে জনগণের প্রতিনিধিত্বের মধ্য দিয়েই এই জনগণ কথাটার একটা প্রকাশ ঘটে এবং আমরা বিষয়গুলোকে রিজলভ করি রাজনৈতিক ক্রিয়ার মধ্যে, প্রক্রিয়ার মধ্যে। সেখানে কিন্তু স্টেক হোল্ডার রাজনৈতিক দলগুলোর প্রশ্নটা কিন্তু সরকারের জায়গায় গুরুত্ব পায়নি। এখন আপনি রাজনৈতিক দলগুলোর সাথেই আলোচনা করে সরকার গঠন করা হয়েছে, আসবো এই জায়গাটা ব্রেক রাজনৈতিক যেতে হবে। দলগুলোর সাথে আলোচনা করে সংকট উত্তরণের জায়গা করবেন, কিন্তু আপনার চিন্তার মানে সীমার মধ্যে সেই জায়গাটা নিয়ে যে দূরত্বটা আছে এটা আপনি প্রকাশ করে ফেলছেন আপনার বিবৃতির মধ্যে। আসবো আমরা একটা ছোট বিরতিতে যেতে হচ্ছে। প্রিয় দর্শক সাথেই থাকুন, খুব ছোট্ট একটা বিরতি। স্পেসিফিক কেন যে রুমিন ফারহানা তিনি বলেছেন যে তিনি কোনো কিছু দেখতে পারেন না পজিটিভ হচ্ছে, যে কি হচ্ছে, এটা কি, কোথায় কি হচ্ছে। উনি কি দেখতে পান নাই যে 21 আগস্টের মামলায় কি হয়েছে? উনি দেখতে পান নাই 10 ট্রাক মামলায় কি হয়েছে? উনি দেখতে পান নাই বেগম জিয়ার মামলা কীভাবে সুপ্রিম কোর্টে নিষ্পত্তি হয়েছে? উনি দেখতে পান নাই বেগম জিয়ার প্রথম দিন বেগম জিয়ার সম্পর্কে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে? উনি দেখতে পাচ্ছেন না বেগম জিয়া বিদেশে চিকিৎসা নিতে যাচ্ছেন, আসতেছেন? কী কারণে হয়েছে এগুলা? হু ডিড দিস? উনি দেখতে পাচ্ছেন না এদেশের রিজার্ভে কী হয়েছে? উনি তাও দেখতে পাচ্ছেন না যে বিদেশে যে পাচারকৃত সম্পদ জব্দ হচ্ছে? উনি এটাও দেখতে পাচ্ছেন না যে বাংলাদেশের সিলেটে সরাসরি ওখান থেকে এখন রপ্তানি হচ্ছে, সরাসরি সিলেট থেকে রপ্তানি হচ্ছে, চিটাগাং থেকে শুরু হতে যাচ্ছে। এবং এই যে ইনস্টিটিউশনাল রিফর্ম কমিশনগুলো রিপোর্ট আসছে, ঐকমত্যের আলোচনা হচ্ছে, সকল দল সেখানে যাচ্ছে। তারপরে একটা বড় অংশ দেখেন বাংলাদেশের সিপিসি সংশোধন হয়েছে, ডিজিটাল নিরাপত্তা আইন গিয়েছে, এখানে ইম্পর্টেন্ট হয়েছে বিচারক নিয়োগ হয়েছে হাইকোর্টে, অধ্যাদেশ জারি হয়েছে, সেখানে গুম খুন অধ্যাদেশ জারি হতে যাচ্ছে, সেখানে একই সাথে ট্রাইব্যুনালের তদন্ত প্রক্রিয়া অনেকাংশে শেষ হয়ে আসছে, সেই মামলাগুলিও কর্মরত শুরু হয়েছে। তাহলে এগুলোকে যদি আমরা কাজ মনে না করি, ওয়ার্ক মনে না করি, তাহলে ওয়ার্কটা কী হবে? ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর সেকেন্ড কথা হলো আপনি যেটা বলেছেন যে বিদেশি শক্তি, আর আরেকটা কথা বলেছেন হলো পরাজিত শক্তির ইন্ধন এবং বিদেশি ষড়যন্ত্রের কথা এখানে উল্লেখ করা আছে। এই বিষয়টাকে আমি জানতে চাচ্ছি যে আপনারা এটা দেখছেন কিনা, এরকম কোনো। এখানে তো পরাজিত শক্তির ইন্ধন, এটা তো আমরা বিভিন্ন সময় ফিল করি, এটা তো সরাসরি দেখার বিষয় না, চোখে তো আর দেখা যাবে না। ইন্ধন তো এমনই জিনিস, অ্যানালিটিক্যাল বা অ্যানালাইসিস থেকে বের হয়ে আসে যে এই বিষয়টাকে ভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। এটা বিভিন্ন আন্দোলনের কথা সাকিব ভাই বলেছেন, আমরা দেখেছি আন্দোলনের মাধ্যমেও বড় ধরনের আনরেস্ট সিচুয়েশন তৈরি করা হয়েছে, চেষ্টা করা হয়েছে, শেষ পর্যন্ত সাকসেস ফেইলের ভিন্ন কথা, চেষ্টা করা হয়েছে। আর একটা কথা তো সঠিক, ভারতীয় গভর্নমেন্টের অবস্থান আর বর্তমান আমরা যে গভর্নমেন্ট পরিচালনা হচ্ছে এ নিয়ে বাংলাদেশ ভারতের বাণিজ্য পর্যন্ত এফেক্টেড হয়েছে, ভিসা পর্যন্ত এফেক্টেড হয়েছে। তাহলে এই বিষয়গুলো তো অতীতে ছিল না এই দেশে। এই ইউনিট সরকার ক্ষমতা নেওয়ার পরে এই ধরনের কমপ্লেক্স এনভায়রনমেন্ট ডেভেলপ করেছে। ইভেন চিকিৎসার রোগী যাবে সেখানেও ভিসা অ্যালাউ করা হচ্ছে না, এগুলো তো আমরা দেখছি এভরিডে।
ফলে এখানে এই যে একটা অ্যাটিটিউড বিল্ড আপ হয়েছে এর কিন্তু পরিপ্রেক্ষিতে বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের উপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয়, এই বিষয়টি যে উল্লেখ করা হচ্ছে, এই সংকটগুলো আছে, কিন্তু সেটা আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তুলবে এরকম কোনো আশঙ্কা কি আপনি দেখেছেন? না, এখানে দেখেন, প্রফেসর ডক্টর ইউনূসকে আমরা সবাই নিয়ে এসেছি, উনি তো স্বেচ্ছায় এসে দায়িত্ব পালন করার জন্য আসেন নাই। আমরা সবাই একটা ক্রাইসিস মোমেন্টে মনে করেছি, সকল রাজনৈতিক দল, সকল সিভিল সোসাইটি, ছাত্ররা সকলে মিলে ওনাকে দায়িত্বটা দিয়েছেন। এই দায়িত্বের মধ্যে দুটো জিনিস ইনভলভ হয়েছে, একটা হয়েছে সংস্কার প্রক্রিয়া, আরেকটা হয়েছে এর সঙ্গে ইনভলভ হয়েছে নির্বাচন প্রক্রিয়া, এর সঙ্গে আরেকটা বিষয় ইনভলভ হয়েছে যে সংস্কার, নির্বাচন এবং বিচার প্রক্রিয়া। কিন্তু আমার প্রশ্ন উত্তর পাচ্ছি না। হ্যাঁ, আমি দিচ্ছি আপনাকে। এই তিনটা বিষয় এখানে অ্যাড হয়েছে। তো সেখানে ওনাকে বাধাগ্রস্ত যদি করা হয়, এই কাজগুলো করার ক্ষেত্রে যদি ডিফিকাল্ট সিচুয়েশন গড়ে তোলা হয় বা ডিফিকাল্ট সিচুয়েশন হয়ে যায়, তাহলে আমরা কি লাভবান হব? এই ডিফিকাল্ট সিচুয়েশন করার মতো কোনো ষড়যন্ত্র, বিদেশি ষড়যন্ত্রের কোনো আলামত কি আপনি দেখেছেন? হ্যাঁ, আমি এটাই তো বলছি আপনাকে। যেমন ধরুন, উনি ফাংশন করতে গিয়ে কতগুলো উদ্যোগ নেওয়ার চেষ্টা করেছেন, বিশেষ করে যেমন চট্টগ্রাম বন্দরের বহু মামলা করি আমি, অনেকের লিগেল অ্যাডভাইজার আমি তো যে দেখছি এখানে কি জটিলতার কারণে বন্দর ব্যবস্থাপনাটা এরকম গোলমাল হয়ে আছে, এবং এখানে এক ধরনের ভেস্টেড কোয়ার্টার আছে, ইন্টারেস্টেড কোয়ার্টার আছে। আর্থিকভাবে যারা লাভবান হন, এই বিজনেসটা যারা করেন, তারা কখনো এটাকে অটোমেশন করতে দেন না। এটা দেশের বিদেশের প্রশ্ন না, প্রশ্ন হলো ভেস্টেড কোয়ার্টারের এই বন্দরটাকে অটোমেটিক সিস্টেমের মধ্যে আনতে দেন না। ফলে এত অব্যবস্থাপনা, আপনি যদি কেউ বন্দরে যান, তাহলে এখানে মাল লোডিং আনলোডিং ক্ষেত্রে, যেটাকে আমাদের হৃৎপিণ্ড বলা হচ্ছে অর্থনীতির, এবং ইউনূস সরকারও বলেছেন যে এটা একটা হৃৎপিণ্ড, এখানে যদি অটোমেশন প্রক্রিয়া চালু করা হতো, আমাদের অর্থনীতির চাকা বড় আকারে দেখা। কিন্তু এখানে তো যে বাধাটা আসছে বা আপত্তি যেখান থেকে আসছে, আমরা যেটা শুনছি, আলোচনার কথা বলা হচ্ছে, রাজনৈতিক দলগুলো, দেশের রাজনৈতিক দলগুলো থেকে আপত্তি আসছে। বিদেশি ষড়যন্ত্র কেন এখানে আপনি এটার সাথে রিলেট করছেন? দেখেন, ডক্টর ইউনূস, আপনি আজকে ডক্টর ইউনূস সরে যাক, আমি একটা রুট বাস্তবতা করি, আজকে ডক্টর ইউনূস সাহেব না থাকুক, কোনো কারণে উনি দায়িত্বে না থাকুক, আমাদের কারণেই হোক কিংবা অন্য কোনো কারণেই হোক, উনি না থাকুক, দেখবেন এই যে গণ অভ্যুত্থান হয়েছে এটা কীভাবে চিত্রিত করা হয়, এর কি ইন্টারপ্রিটেশন আসে। আজকে আপনি নিউ ইয়র্ক টাইমস দু একদিনের মধ্যে দেখতে পাবেন, ফ্রাইডেতে দেখতে পাবেন ইকোনমিস্ট, এর অ্যানালাইসিসগুলো দেখতে পাবেন যে কিভাবে বাংলাদেশকে চিত্রিত করা হয়, এবং বাংলাদেশের এই অভ্যুত্থানটাকে বিভিন্নজন চিত্রিত করার চেষ্টা করেছে, তো পারে নাই তো, এবং না পেরে বরং যে অভ্যুত্থান হয়েছে এটা তো একটু ডিফিকাল্ট টাইপের, অনেক এক্সিস্টিং পাওয়ারকে চ্যালেঞ্জ করেই তো এটা করতে হয়েছে। ছাত্ররা সামনে ছিল, সকলেই সাথে ছিল, এই জন্য পসিবল হয়েছে, পসিবল হতো না। তাহলে এর অর্থ কি আপনি বলতে চাইছেন যে বিদেশি পত্রিকা, পাশের দেশের মিডিয়া যেভাবে পোর্ট্রেট করবে, সেটার কারণেই যদি সরকারের কাজ সরকারের উপর আরোপিত দায়িত্ব পালন অসম্ভব হয়, তাহলে সরকার জনসম্মুখে এই কারণ উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত নেবে? এটার একমাত্র সেফগার্ড কি? সরকারের সামনে একমাত্র সেফগার্ড কি? একমাত্র সেফগার্ড হলো যে বড় বড় রাজনৈতিক দলগুলো আছেন, স্টেক হোল্ডার্স আছেন, সিভিল সোসাইটি আছেন, তাদের ঐক্য। এই কথাই সেখানে বলেছেন, ঐক্য যদি বজায় থাকে তাহলে ওগুলো মূল বিষয় হবে না, ঐক্য যদি বজায় না থাকে তাহলে ওটা মূল বিষয় হয়ে দাঁড়াবে। এবং এই জন্য এখানে মূল বিষয়টা হলো এই ঐক্যটা। আমরা দু একটি মারফতে, দু একটি সূত্রে আমরা একটি বিষয় শুনেছি যে সেনাবাহিনীর প্রধানের বক্তব্য থেকে তিনি হার্ট হয়েছেন, বিশেষ করে নির্বাচন প্রসঙ্গে তিনি যেখানে বলেছেন ডিসেম্বরের মধ্যে হতে হবে, এবং আরও দু একটি বিষয় এখানে এসেছে, চিটাং পোর্ট ছাড়াও মানবিক করিডোর প্রসঙ্গ এসেছে। এটা আপনি কতটুকু মনে করেন আসলে? আপনি সেনাবাহিনীর প্রধান যে বক্তব্যটা দিয়েছেন তিনি উচিত বলেছেন, দেখবেন শব্দটা উচিত, এবং আজকেও একজন প্রভাবশালী বিএনপি নেতা সেটা বলেছেন যে তিনি উচিত বলেছেন। এই কথা তো অস্বীকার করার কোনো স্কোপ নাই। এই 5ই আগস্টে বাংলাদেশের মানুষ যেদিন বিজয় অর্জন করেছে, সেদিন সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে তাদের এক ধরনের রাস্তাঘাটে ট্যাঙ্কের উপর চড়ে কুলাকুলি করে একের সাথে দেখতে পেয়েছি আমরা। এগুলো তো সব সোশ্যাল মিডিয়াতে ভিডিও ফুটেজ আছে, ছবি আছে, সব আছে। আমরা সেখানে সেনাবাহিনীকে দেশপ্রেমিক সেনাবাহিনী হিসেবে আখ্যায়িত করেছি, এবং সেখানে আমরা ফুল দিতে দেখেছি। এগুলো তো অস্বীকার করার কিছু নাই, ইটস রিয়ালিটি। কিন্তু সেখানে উনি যে কথা এখন বলছেন, সেনাবাহিনীর প্রধান বলছেন যে নির্বাচনটা হওয়া উচিত, ডিসেম্বরের মধ্যে হওয়া উচিত, এটা তিনি মনে করেন।
এবং এই যে তিনি তার মতামত প্রকাশ করেছেন, কেউ বলছেন যে তিনি তার লিমিট ক্রস করেছেন, রাজনৈতিক বিষয়ে মতামত প্রকাশ করেছেন, এরকম অ্যানালাইসিস এসেছে আমি দেখলাম অনেক পত্রিকায়। আবার কেউ কেউ বলছেন যে তিনি তো এই প্রক্রিয়ার একটা ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার, এই ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার হিসেবে তিনি উচিত বোধটা প্রকাশ করতে তো কোনো অসুবিধা নেই। ফলে আমি মনে করি না যে সেনাবাহিনীর প্রধানের বক্তব্য নিয়ে এই অস্থিরতা তৈরি হয়েছে। আমি মনে করি এই অস্থিরতার মূল কারণ হলো রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আস্থাহীনতা তৈরি। আচ্ছা, আমরা আসলে এইরকম একটা পরিস্থিতি থেকে বের হতে পারছি কিনা রুমিন, সময় ফুরিয়ে এসেছে আসলে। আমার ভাই কথা বলতে বলতে যখন আমি ডক্টর ইউনূসের একটা ফেলিয়ার বলছিলাম, উনি খুব আহত হয়েছেন। উনি খুবই আহত হয়ে কয়েকটি উদাহরণ দিয়েছেন যে এই জায়গায় কি আমি ডক্টর ইউনূসের সাফল্য দেখছি না। ফর এক্সাম্পল খালেদা জিয়ার বিচার, কিংবা 10 ট্রাক অস্ত্র, কিংবা 21 আগস্ট। তাহলে কি আমরা ধরে নেব এগুলো ডক্টর ইউনূসের নির্দেশ অনুযায়ী হয়েছে? যদি তাই হয়ে থাকে তাহলে বাংলাদেশের যে সেপারেশন অফ পাওয়ারের জন্য আমরা এত লড়াই করেছি সেটার কি অবস্থা দাঁড়ালো? হ্যাঁ, কোর্ট যখন জামাতের জেনারেল সেক্রেটারি কেন এখনো যাই হোক, তো ওনার আপনাদের নিবন্ধনটা কি হচ্ছে কোর্টের থেকে? এই তো রায়ের জন্য আছে, রায়ের জন্য আছে। আচ্ছা আচ্ছা, 9 মাস হয়ে গেছে। যাই হোক, তো আমার ভাই খুবই উত্তেজিত হয়েছে কেন আমি ওনার ব্যর্থতা নিয়ে বললাম। আমি আপনার সেটা জবাব দিব। এবং সিলেটের বন্দর দিয়ে যাওয়া আসা সরাসরি হচ্ছে এয়ারপোর্ট ইউজ করে, বিকজ উপায় নাই তো, ভারত তো বন্ধ করে দিয়েছে। এখন তো সিলেট, চট্টগ্রাম সব এয়ারপোর্টই আমাদের আস্তে আস্তে ইউজ করতে হবে। বাট দ্য থিং ইজ, বিশ্বব্যাংক ফোরকাস্ট করছে যে বাংলাদেশের 54 বছরের হিস্ট্রিতে সবচেয়ে কম জিডিপি প্রবৃদ্ধি হবে এই বছর, 3.3। এবং আমদানি রপ্তানির যে কথাটি আমি বলেছিলাম ওটা আমি রিপিট করব না, ওটা আমার কথা আগের সেগমেন্টে আমি বলে দিয়েছি। একটা 26% কমেছে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, আর 29% কমেছে ইন্টারনাল ইনভেস্টমেন্ট। সো ফেলিয়ার ইজ সো ভিভিড, সো লাউড অ্যান্ড সো ক্লিয়ার যে এটা নিয়ে আসলে দ্বিতীয়বার কথা বলাটা ভেস্টেড ইন্টারেস্ট ছাড়া এটার মানে কাউন্টার দেওয়ার আসলে আর কোনো কারণ আছে বলে আমার মনে হয় না। এবং আপনি লক্ষ্য করুন, সরকারের সদিচ্ছা নিয়ে যদি আমরা আলাপ করি, বিএনপি একটা কথাই বলেছে যে আমরা একটা রোড ম্যাপ চাই, এবং বিএনপি স্পষ্ট করেছে যে গত 15 বছরে এই সরকারের হাতে, মানে বিগত সরকারের হাতে, আওয়ামী লীগ ফ্যাসিস্টের হাতে সবচেয়ে নির্যাতিত দল বিএনপি। সুতরাং বিচার নিয়ে বিএনপি যদি আসে, কিংবা অন্য কোনো বিরোধী দলও যদি ক্ষমতায় আসে, যেই আসুক, আওয়ামী লীগের বিচার নিয়ে চিন্তা করার কোনো কারণ আছে বলে মনে হয় না। আর এক একটা বিচার বলতে আসলে আপনি কি বোঝেন? এফআইআর দায়ের করা, চার্জশিট আসা, নিম্ন আদালতের রায়, হাইকোর্টের রায়, উচ্চ আদালতের রায়, রিভিউ, কোনটা? আপনি যদি কমপ্লিট বিচার শেষ করার কথা বলেন তাহলে আগামী 50 বছরেও বাংলাদেশে নির্বাচন হবে না। আর বিচারের মধ্যে আপনি কাদেরকে আনবেন? আপনি তো সকলকে দেশ থেকে পালিয়ে যেতে দিয়েছেন। রাঘব বোয়াল যারা ছিল, এবং বিশেষ করে গণ অভ্যুত্থানের সময় যাদেরকে আমরা সব সময় দেখেছি, সেটা শিক্ষামন্ত্রী হোক, সেটা তথ্যমন্ত্রী হোক, সেটা ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক হোক, আর হাসিনা তো হাসিনাই, তো যাদেরকে আমরা এত দেখলাম তাদের কাউকে কিন্তু আর পাওয়া গেল না। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের কি রাষ্ট্রপতি আব্দুল হামিদ পর্যন্ত পালিয়ে যেতে পারলেন, কিন্তু আমরা তাদেরকে ধরে আনার কোনো, মানে এই সরকার ব্যর্থ হলো আর কি, কাউকে ধরতে পারলো না। বিচার তো বহু পরের কথা। সংস্কার, এই যে ছোট সংস্কার, বড় সংস্কার, মেজ সংস্কার, অনেক রকম কথা বলছে, কোনটা ছোট কোনটা বড়, কোনটার জন্য কবে, এই কথাটাও তো স্পষ্ট করছে না। 6টি কমিশন রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টগুলোর ব্যাপারে ইভেন কনস্টিটিউশন কমিশন যে রিপোর্ট দিয়েছে, যেটা সবচেয়ে বেশি আর্গুমেন্টেড কমিশন, সেইখানে বিভিন্ন দল তাদের মতামত জানিয়েছে। কোন কোন জায়গায় তো সব দল একমত হয়েছে, কোন 5টা 10টা, সেগুলো বাস্তবায়নের পথে তো সরকার জানিয়ে দেবে। এবং এই যে আজকে বিএনপি গেল মিটিং করতে, আজকেও কিন্তু রোড ম্যাপ পেল না সরকার, কোনো রকম কোনো ধারণাও দিল না যে কবের মধ্যে নির্বাচন হতে পারে। জোনাসাকে আমি আপনার কাছে জানতে চাই, আপনার কি মনে হয় যে কি হতে যাচ্ছে? আসলে কোনো আশার কি আমরা করতে পারি কিনা, আশাবাদ রাখতে পারি কিনা? না, আমরা তো সবসময় আশাবাদী, এবং আমরা মনে করি ভুলভাবে আশাবাদ রাখতে চাই না। আমরা মনে করি যে বিচার, সংস্কার এবং নির্বাচনের একটা রোড ম্যাপ দেওয়া এই সরকারের একটা দায়িত্ব। যত দ্রুত তারা এটা দেবেন তত দ্রুত এটা রাজনৈতিক স্থিতিশীলতা আনবে, এটা তত দ্রুত অর্থনৈতিক স্থিতিশীলতা আনতে সাহায্য করবে, এবং লোকজন সব
অ্যাজ ইউজুয়াল করা শুরু করবে। ধরেন বিনিয়োগ যারা করতে চিন্তা করবে তারা প্ল্যান করবে যে অমুক সময় নির্বাচন হবে, এখন সুতরাং আমি আপনারা এখন থেকে রাজনীতিবিদ শুরু করতে হিসেবে পারি। সরকারের সাথে এখন সামনে আমরা বসতে এটা যাচ্ছেন, বোঝার আপনারা একটু একটা মুশকিল। প্রোঅ্যাক্টিভ রোল প্লে করবেন কিনা, যে সরকারকে proactive যেমন role যে play কথাটি করছি। এখন যেটা বললেন যে আমাদের সরকার ভূমিকা তার proactive, দায়িত্ব ঐক্যবদ্ধ রাখার দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে, সেই জায়গায় আপনারা পরামর্শ দেবেন কিনা? কারণ সরকার তো পরামর্শ শুনতেই দিচ্ছি, চাইছে কিন্তু না। পরামর্শ দেনেওয়ালা রাজি থাকলেই হয় না, যারা নেবেন পরামর্শ তাদেরও রাজি হতে হয়, তাদেরও একটু উদ্যোগী হতে হয়। না, তো আপনি যাই হোক, নিশ্চয়ই ইনফ্লুয়েন্স করার ক্ষমতা রাখবেন, আমরা বিশ্বাস রাখতে চাই। হ্যাঁ, আপনি বিশ্বাস রাখতে থাকেন। তো সেটা যে জায়গাটা আমরা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে একটা রোড ম্যাপ মানুষ চাইছেন, তো সরকারের দিক থেকে প্রাথমিক একটা আছে ডিসেম্বর টু জুন, কিন্তু আরও সুনির্দিষ্ট রোড ম্যাপ যেটা ডিসেম্বরে হবে অথবা জানুয়ারিতে হবে অথবা একটা টাইমে হবে, সেইটা তো সরকারকে বলতে হবে। তাহলে এখন আমি শেষ করি, নির্বাচন চাওয়াটা যদি বিদেশি ষড়যন্ত্র হয়ে পড়ে সেটা কিন্তু খুব আনফর্চুনেট। নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই এবং ভোটাধিকার নাই, এটা ছিল আমাদের পুরো সংকটের, রাজনৈতিক সংকটের একটা কেন্দ্রীয় জায়গা। অনেকে মনে করেন ভোটাধিকারই গণতন্ত্র কিনা, ভোটাধিকারের আইডিয়া নিয়ে এত বেশি উচ্ছ্বসিত আর কিছু নাই, যেন ভোটাধিকারের বাইরে ওনারা একটা ডেমোক্রেসি বলে একটা জিনিস আছে, সেই ডেমোক্রেসি ওনারা কায়েম করতে চান কেউ না কোনো ব্যক্তি। তো সেই তো তাদের যার যার আইডিয়া থাকতে পারে, কিন্তু বাংলাদেশের মানুষ যে গণতন্ত্র চেনে সেইটা ভোটাধিকার তার প্রাথমিক ভিত্তি। সুতরাং ভোটাধিকারের জায়গাটা যদি আমরা না ফিরি, রিপাবলিকে যদি জনগণকে ইনভলভ করে কোনো রাজনৈতিক প্রক্রিয়া না এগোয়, তাহলে তো সেইটা যত মানে আপনি আপনি মহৎ নির্বাচনের পরিকল্পনা কথা নিয়ে বলছেন, না গেলে ভোটাধিকারের সেটা কথা ঠিক বলছেন, হবে না। কিন্তু এখানে জুলাই সনদের ব্যাপার আছে, সেই জায়গাটাও একটা দাবি আছে। আপনার কি মনে হয় যে এটা আসলে কতটুকু সবাই? দেখুন, এই যে একটার সাথে আরেকটা লাগিয়ে দিলেন না, এটা হচ্ছে সমস্যা। জুলাই সনদ ওর বহু আগে হয়ে যাও, জুলাই সনদ না কিন্তু জুলাই ঘোষণাপত্র, জুলাই ঘোষণাপত্র। এটা বহুবার বসা হয়েছে, আমরা আমাদের মতামতগুলো দিয়ে দিয়েছি। এখন আপনি একটা জায়গাতে যাবেন, এখন আপনার সিদ্ধান্ত নিতে হবে আপনি কমন মিনিমাম করবেন নাকি যার যার একটা করে জুলাই ঘোষণাপত্র করবেন। হ্যাঁ, এটা করতে পারেন, যার যার ঘোষণাপত্র করতে গেলে আমি আমার মতো করে যেভাবে দেখি, আরেকজনের মতো করে যেভাবে দেখি, এবং জনগণ যদি এটা আপনাকে একটা পছন্দ মুশকিল। করে আপনার ঘোষণাপত্র, এটা তাহলে একটা আপনাকে জায়গা। আরেকটা endorse হচ্ছে করবে জুলাই এরকম। সনদ যেটা বলা হচ্ছে, এটা আসলে একটা জাতীয় সনদ। এটাকে মানে জুলাই সনদের জায়গাতে জাতীয় সনদ হিসেবে দেখা দরকার। জাতীয় সনদ আমরা তৈরি করব সবার ন্যূনতম কনসেনসাস যেগুলোতে হচ্ছে, ন্যূনতম ঐকমত্য যেগুলো হচ্ছে, যেগুলো বিরোধ হচ্ছে জনগণের কাছে যাব, সবাই সবার ম্যানিফেস্টো নিয়ে যাবে। এখন আমাদের সংস্কার প্রস্তাব যদি জনগণ ভোট দিয়ে আমাকে সংখ্যাগরিষ্ঠ দেয়, আমরা সেটা বাস্তবায়ন করবো। শেষের তো মনে এটা আমি যার আপনার যার কাছে জায়গাতে last যাবে। মন্তব্য শুনতে চাই। শেষ বাক্য হচ্ছে এইটাই যে সরকারের কাজ হচ্ছে এই সমস্ত স্টেক হোল্ডারকে সাথে নিয়ে এই সহজ জায়গাটা করা, কিন্তু সরকার কোনো এক বিশেষ কারণে এটা করছেন না। এই কারণটা যেটাই সেটা নিয়ে কিন্তু অস্বচ্ছ রাখতে